আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেটা আমাদের কামনা। তোমরা জোরারপুর কলেজে ভর্তি হয়েছ, আমি মনে করি তোমরা যোগ উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছো, কোনো ক্রমেই ভুল করনি। আশা করি তোমার লেখাপড়ার উন্নয়নে আমাদের কলেজ, আমাদের পরিবেশ সহায়ক ভূমিকা পালন করবে। তো আমার ক্লাসের প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, জোরারপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা। তো আমরা বিজ্ঞানের ছাত্র, তো সেজন্য প্রথমেই তোমাদেরকে আমি বিজ্ঞান কী সেটা বলবো। তার পূর্বেই ক্লাসের প্রথমে যে জিনিসটা বলতে হয়, হয়তো তোমরা বুক লিস্টের ব্যাপারে অধিক আগ্রহ থাকো, কোন বইটা কিনবো। আমাদের কলেজের ওয়েবসাইটে তোমাদের বইয়ের নাম দেওয়া আছে। তারপরেও আমি বলে দিই যে আমরা পদার্থবিজ্ঞানের জন্য ডক্টর আমির স্যারের বইটা সিলেক্ট করেছি। 2-3টা বই দরকার, পরবর্তীতে অন্যান্য বইয়ের নাম বলে দিব। বিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে বিজ্ঞান কি প্রথম ক্লাসে তোমাদের বলা দরকার। বিজ্ঞান হল পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে আহরিত জ্ঞান অথবা জ্ঞানার্জনের প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো অনলাইনের মাধ্যমে এই যে ক্লাস ব্যবস্থা তোমাদের কাছে ভালো লাগতেছে না। সরাসরি ক্লাস দেখবা, স্যারদের সংস্পর্শে আসবা, এটাই তোমাদের কথাটা ছিল। কিন্তু আমাদের সরকার কেন সারা বিশ্ব আজকে প্রকৃতির কাছে হেরে গেছে। প্রকৃতির কাছে আমরা অসহায়। যদি আমরা প্রকৃতির কাছে হেরে যাই, এটাই যদি সত্য হয়ে থাকে, তোমরা যদি এরপরে একমত যে আমরা প্রকৃতির কাছে হেরে গেছি, তো আমি বলবো আমাদের পদার্থবিজ্ঞান সাবজেক্টের উপরেও সমস্ত বিজ্ঞান হেরে যাবে। কারণ পদার্থবিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত একটা বিজ্ঞান। যদি বলা হয় পদার্থবিজ্ঞান কাকে বলে, তো তোমরা বলতে পারবো প্রকৃতি সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় পদার্থবিজ্ঞান। এত সহজ ভাষায় বলা হয়ে গেল। যদি বলো যে না, আরেকটু ভালো ভাষায় কীভাবে আমি শিখব, তো সেটা বলতে গেলে আমি বলবো যে পদার্থবিজ্ঞান বলতে বোঝায় প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় পদার্থবিজ্ঞান। তো তোমাদেরকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায় গতিবিদ্যা, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা নবম এবং দশম শ্রেণীতে অধ্যায়টা কিছু ধারণা পেয়েছি। অধ্যায়টার নাম ছিল গতি, এখন অধ্যায়টার নাম হচ্ছে গতিবিদ্যা। তো সুতরাং অনেক কিছু আছে যেগুলো আমরা আগে থেকে জানি। তো তোমাদেরকে প্রথমে একটা কথা বলতে হয় যে আমাদের প্রত্যেকটা অধ্যায় শেখার ক্ষেত্রে কিছু কাঁচামাল দরকার হয়। হয়তো বলতে পারে কাঁচামাল আবার কি? কাঁচামাল বলতে কাঁচা বাজার নয়, কাঁচামাল মানে কোনো বস্তু তৈরি করতে যে উপাদানগুলো প্রয়োজন হয় তাকে বলা হয় কাঁচামাল। যেমন এই বিল্ডিংটা তৈরি করছে, রড, সিমেন্ট, ইট লাগছে, যে সমস্ত উপাদানগুলো প্রয়োজন লাগে ওগুলো হচ্ছে কাঁচামাল। আমাদের প্রত্যেকটা অধ্যায়ের কিছু কাঁচামাল প্রয়োজন হয়। সমস্ত কাঁচামালগুলো তোমরা জানো কী কী লাগে, কিন্তু একটা টপিক আছে সেটা হয়তো অজানা, সেটা এখানে লাগবে ক্যালকুলাস। ওই ক্যালকুলাসের কয়েকটা সূত্র আমি আজকে হয়তো লিখে দিব, এগুলো একটু তোমরা শিখে নিবে। তো দেখো, আমার গতিবিদ্যার মধ্যে আমরা প্রথমে শিখব যে গতি কী। গতি হলো পারিপার্শ্বিক, আমরা আজকের কয়েকটি সংজ্ঞা নিয়ে আলোচনা করবো, যেহেতু প্রথম ক্লাস বেশি আলোচনা করবো না। আমরা প্রথমে শিখব গতি কী। গতি মানে পারিপার্শ্বিকের সাপেক্ষে সময় পরিবর্তনের সাথে যদি অবস্থার পরিবর্তন ঘটে তাহলে সেটা হচ্ছে গতি। তো পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে যদি অবস্থার পরিবর্তন ঘটে সেটা যদি গতি হয়ে থাকে, পারিপার্শ্বিক কী? পারিপার্শ্বিক মানে প্রসঙ্গ। দেখো, যেমন এই একটা বস্তু, এদিকে আছে বি একটা বস্তু, যদি বলা হয় এই বস্তুটাকে পারিপার্শ্বিক ধরি,
আর বি বস্তুটাকে আমরা অবস্থান জানি। তো এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে বি বস্তু যদি গতিশীল হয় সেটাকে বলা হবে গতি, আর যদি বি বস্তু স্থির থাকে সেটাকে বলবো স্থিতি। তাহলে আমরা প্রসঙ্গ যে জিনিসটা আমার লাগছে, এখানে প্রসঙ্গ যদি আমি একটা বিন্দু দিই তো নাম দেব প্রসঙ্গ বিন্দু, কখনো আমার প্রসঙ্গ কাঠামো। দেখো প্রসঙ্গ কাঠামো খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক্স। তোমরা হয়তো জানো যে আমাদের কতগুলো অক্ষ ব্যবস্থা, যেমন আমরা জানি এক্স এর একটা অক্ষ, ওয়াই তার একটা অক্ষ, ও তার মূল বিন্দু। এখানে ও বিন্দুর সাপেক্ষে আমরা এই যে এক্স অক্ষ এটাকে বলা হয় ধনাত্মক, এটাকে বলা হয় ধনাত্মক, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক অংশ, এক্স অক্ষের ওয়াই অক্ষের ঋণাত্মক অংশ। আমরা দুটো অংশকে যদি বাদ দিয়ে আমি শুধু এই অংশটুকু নিই, এটা একটা কাঠামো। এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে দুইটা অক্ষ নিলাম। যদি তিনটা অক্ষ নিই তো তিনটা অক্ষ দেখো এই এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ কিন্তু লম্ব, আরেকটি অক্ষ যদি আগে লম্ব বরাবর তো সেটা থাকতে হবে এই লম্ব বরাবর কাগজ হোয়াইট বোর্ডের লম্ব বরাবর, এটা আঁকা সম্ভব নয়। এই জন্য আমরা যে কাজটা করি, আমরা এভাবে দেখাই দিই জেড অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এই তিনটা অক্ষ নিয়ে একটা কাঠামো। এই যে কাঠামোটা, এই কাঠামোর সাপেক্ষে যেমন এই মূলবিন্দুর সাপেক্ষে যখন কোনো বস্তু বিবস্তু বলো আর যাই বলো, এই বস্তু যখন অবস্থা নির্ণয় করবো তো এটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তো আমরা এখানে দেখবো যে কখনো কখনো বস্তুটা এই বিবস্তুটা এখানে হতে পারে। যদি এখানে হয় তাহলে আমার একটা কাঠামো প্রয়োজন, একটা অক্ষের প্রয়োজন। আর যদি বিবস্তুটা এখানে থাকে, এখানে দেখতে পাচ্ছি একটা অক্ষের প্রয়োজন। যদি আমার বিবস্তুটা এখানে থাকে তাহলেও একটা অক্ষের প্রয়োজন। কখনো কখনো একটা অক্ষের মাধ্যমে আলোচনা করব, কখনো দুইটা অক্ষর লাগবে। যেমন এক্স অক্ষ ওয়াই অক্ষ, বস্তুটা যদি এখানে হয় বিবস্তুটা, তাহলে দেখছি এক্স অক্ষ বরাবর আমাকে কিছু অংশ দিতে হয়, ওয়াই অক্ষ বরাবর কিছু অংশ দিতে হবে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর প্রয়োজন, ওয়াই অক্ষ বরাবর আমার কিছু মানের প্রয়োজন। এটাকে বলা হয় আমার এই কাঠামোর নাম হচ্ছে দ্বিমাত্রিক কাঠামো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কখনো একটি অক্ষর প্রয়োজন, কখনো দুইটি অক্ষর প্রয়োজন। তো কাঠামো আমরা তিনভাবে আমরা আলোচনা করতে পারি, যে আমার একমাত্রিক কাঠামো, দ্বিমাত্রিক কাঠামো, কখনো কখনো আমার তিনটা অক্ষর প্রয়োজন লাগবে। তো সেক্ষেত্রে আমরা বলতে হচ্ছে ত্রিমাত্রিক কাঠামো। শিক্ষার্থীরা, আমরা যখন প্রসঙ্গ বিন্দু কাঠামোটাকে স্থির রাখলাম, প্রসঙ্গ কাঠামোটাকে আমরা স্থির রাখলাম, এই কাঠামোর সাপেক্ষে কখনো কখনো কোনো বস্তুর গতি নির্ণয় করা হয়। হ্যাঁ, বস্তুর যদি একটা অক্ষ বরাবর গতিশীল হয় তো সেটা হচ্ছে একমাত্রিক গতি। যদি কখনো কখনো দুইটা অক্ষের বড় প্রয়োজন হয় কোনো বস্তুর গতি ব্যাখ্যা করতে, তো সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। আর কখনো কখনো বস্তুর গতি ব্যাখ্যা করতে তিনটা অক্ষের প্রয়োজন হয় ত্রিমাত্রিক গতি। কীরকম আমরা একটু দেখাই। যেমন কোনো একটা বস্তু একটি অক্ষ বরাবর গতিশীল, এই অক্ষ বরাবর গতিশীল, হ্যাঁ, যদি একটি অক্ষ বরাবর গতিশীল হয় সেটা হচ্ছে একমাত্রিক গতি। কখনো কখনো আমার যদি কোনো তলের বস্তুর গতিশীল হয়, যেমন হোয়াইট বোর্ড, এই তলের মধ্যে কোনো বস্তু যদি গতিশীল হয়, এই তলটা কিন্তু সবটা দ্বিমাত্রিক। তো এখানে বস্তু গতিটা ব্যাখ্যা করতে সেটা আমার বলবো যে দ্বিমাত্রিক গতি। যেমন কোনো একটা বস্তু এখন এখানে আছে, এখানে গতিশীল তলের মধ্যে, তো বস্তুটাকে আমি যদি বলি বস্তুর অবস্থান আমি জানতে চাই, তা আমার এক্স অক্ষ বরাবর আমার যেতে হবে, আবার আমার ওয়াই অক্ষ বরাবর যেতে হবে। যেমনিভাবে আমরা প্রসঙ্গ কাঠামো দেখলাম, বস্তুর গতির ক্ষেত্র আমরা দেখবো যে ব্যাখ্যা করার জন্য তিনটা অক্ষের প্রয়োজন হতে পারে, দুইটা অক্ষের প্রয়োজন হতে পারে, একটা অক্ষের প্রয়োজন হতে পারে। যদি একটা অক্ষের প্রয়োজন হয় তাহলে একমাত্রিক গতি, দুইটা অক্ষের প্রয়োজন হলে দ্বিমাত্রিক গতি, তিনটা অক্ষের প্রয়োজন হলে ত্রিমাত্রিক গতি। একটা অক্ষের মাধ্যম ব্যাখ্যা কীভাবে করি, উদাহরণস্বরূপ যখন কোনো একটা পিঁপড়া বা কোনো একটি পোকা একটি দড়ি দিয়ে যাচ্ছে, তো একটা সরলরেখা বরাবর যাচ্ছে, একমাত্রিক গতি। যেমন একটা যেগুলো তলে
কোনো একটা বস্তু হাঁটতেছে, এই তলটা যেহেতু দ্বিমাত্রিক, ওই বস্তুর গতি ব্যাখ্যা করতেও আমার দুইটা অঙ্কের প্রয়োজন। কিন্তু যখন কোনো একটি পাখি শূন্য হাওয়ায় ওঠে, তার গতিটা ব্যাখ্যা করতে কিন্তু আমার তিনটা অঙ্কের প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা বস্তুর গতি আমরা তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, আমরা যদি এই যে কাঠামোটা নিলাম, এই কাঠামোটাকে যদি স্থির রাখি, সম্পূর্ণ স্থির, এই স্থির আর গতিশীল সাপেক্ষে আমরা গতিকে দুইটা ভাগে ভাগ করব। কি? পরম গতি আসবে আপেক্ষিক গতি। পরম গতিটা কি? যদি আমার প্রসঙ্গ কাঠামো সম্পূর্ণ স্থির থাকে, তাহলে যে গতি হবে সেটা হচ্ছে পরম গতি। আর যদি আমার এই প্রসঙ্গ কাঠামো গতিশীল হয়, এই গতিশীল কাঠামোর সাপেক্ষে যদি বস্তুর গতি নির্ণয় করা হয়, তাহলে এই গতির নাম হচ্ছে আমার আপেক্ষিক গতি। ঠিক গতির সাথে আমরা স্থিতিও ব্যাখ্যা করতে পারি। কিরকম? আমার যে কাঠামো, সেই কাঠামো যদি সম্পূর্ণ স্থির হয়, স্থির কাঠামোর সাপেক্ষে যদি বস্তু স্থির ধরা হয়, সেটা হচ্ছে আমার পরম স্থির। আর যদি গতিশীল কাঠামোর সাপেক্ষে যদি আমার বস্তুটা গতিশীল ধরা হয়, সেটা সে আপেক্ষিক গতিশীল। আর যদি বস্তু স্থির হয়, সেটা হচ্ছে আপেক্ষিক স্থির। আমরা প্রথমে পরমের কথা বলি। পরম গতি আর পরম স্থিতি, আমার যে কাঠামোটা নিলাম, সেই কাঠামোটা যদি সম্পূর্ণই স্থির হয়ে থাকে, স্থির কাঠামোর সাথে বস্তুর গতিশীল হলে ওইটাকে বলা হয় পরম গতি। স্থির কাঠামোর সাপেক্ষে বস্তু স্থির হলে ওটাকে বলা হয় পরম স্থির। গতিশীল কাঠামোর সাপেক্ষে আবার বস্তু গতিশীল হয়, কোনো বস্তু গতিশীল হলে সেটাকে বলা হয় আপেক্ষিক গতি। আর যদি গতিশীল কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু স্থির হয়, সেটা আপেক্ষিক স্থির। তা আমার আপেক্ষিক টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু আপেক্ষিক গতি নিয়ে একটু আলোচনা করব, তো তারপরে হয়তো আজকে শেষ করে দিব। তো দেখো, তোমরা একটু আপেক্ষিক গতিটা আমরা কি ব্যাখ্যা করি। আপেক্ষিক গতিটা ব্যাখ্যা করা করবে এই সময় একটু ভালো করে শোনো। সেটা হলো কি, আমার যে প্রসঙ্গ কাঠামো নিলাম, ওই প্রসঙ্গ কাঠামো যদি গতিশীল হয়, গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি বস্তুর গতি নির্ণয় করি, সেক্ষেত্রে যদি বস্তু গতিশীল হয় তো আপেক্ষিক গতি, সেক্ষেত্রে বস্তু যদি স্থির হয় সেটা তো আপেক্ষিক স্থির। আচ্ছা, তাহলে আমরা আপেক্ষিক গতি নিয়ে আলোচনা করলে, হ্যাঁ, দুইটা বস্তু, এ একটা বস্তু, বি একটা বস্তু, এটা হচ্ছে প্রসঙ্গ। এটা হচ্ছে যে বস্তু গতি ব্যাখ্যা করবো, একটা সাপেক্ষে যখন ব্যাখ্যা করবো, যার সাথে ব্যাখ্যা করবো সেই প্রসঙ্গ। তার মানে এর সাপেক্ষে ব্যাখ্যা করবো, তো ব্যাখ্যাটা হচ্ছে বি এর সাপেক্ষে ব্যাখ্যা করবো, ব্যাখ্যা নাম দিলাম বি। তো যদি বলা হয় এই বস্তুটা একই রেখা বরাবর গতিশীল, দুটো বস্তু একই রেখা বরাবর গতিশীল হলে, যদি বলা হয় এর সাপেক্ষে বি এর বেগ কত, তো আপেক্ষিক বেগের যদি বি দ্বারা এর বেগ প্রকাশ করি, তা আমরা যার সাপেক্ষে বলবো তাকে আমরা শেষে লিখবো। কার বেগ? এর সাপেক্ষে বি এর বেগ। যদি বি এর বেগ লিখি, তাহলে বিটা আগে, এইটা বড় হবে। যার সাপেক্ষে আমরা বেগ নির্ণয় করবো তাকে আমরা পরে রেখে, আর যার বেগ নির্ণয় করবো তাকে আমরা আগে লিখব। যদি বলি বি এর সাপেক্ষে আমরা এর বেগ, তাহলে আপেক্ষিক বেগটা আমরা বি দ্বারাই প্রকাশ করলাম, কিন্তু বি এর সাপেক্ষে যার সাপেক্ষে তাকে আমরা পরে লিখি। তাহলে আমরা বি এর সাপেক্ষে এর বেগ, তার মানে বিটা পরে এ আগে, যার সাপেক্ষে তার আগে। হ্যাঁ, এখন আমরা বিয়োগ চিহ্ন দিলাম। কিন্তু যদি এরকম হয় যে এই বস্তুটা আছে এদিকে, বি বস্তুটা আসছে এদিকে, তখন কি করব? হ্যাঁ, বস্তু যখন একই দিকে হয়, তখন একটার সাথে আরেকটা বিয়োগ। আমরা যদি সূত্রটাকে শুধু এভাবে রাখি, বিয়োগ চিহ্ন দিয়ে শিখি, হ্যাঁ, শিখতেও পারবো। বিয়োগের মাঝেও যোগ আসা যাবে। কিন্তু আমরা জানি, যখন একটা জিনিস দেখায় ভেক্টরের মধ্যে x = -y, যদি প্রশ্ন করি যে মাইনাস কোনটা, যে y নাকি x, এখানে x = -y, আমি যদি বলি এখানে মাইনাস কোনটা মান, x এর মান নাকি y এর মান, এটা বলা যাবে না। কারণ যদি বলি
ওয়াই আমি বলে দিই, যদি আমি বলে দিই যে ওয়াই মাইনাস, তো সেই ক্ষেত্রে বলা যাবে এক্স প্লাস। যদি বলি ওয়াই প্লাস, তাহলে বলা যাবে এক্স মাইনাস। কিরকম? হ্যাঁ, যেমন ওয়াই এর মান বলছিল মাইনাস, ওয়াই এর মানটা যদি বলে দিই, ওয়াই এর মানটা বলে দিলেই বোঝা যাবে যে এক্স প্লাস। কিরকম? মাইনাস টু, তাই মাইনাস মাইনাসের প্লাস টু, তার মানে এক্স এর মান কি প্লাস। আর যদি বলে দিই ওয়াই এর মান প্লাস, ওয়াই এর মান প্লাস, ওয়াই এর মান যদি ওয়াই এর মান যদি আমরা প্লাসে বসাই, তাহলে অবশেষে আমরা প্লাস মাইনাস মাইনাস পেলাম। তাহলে আমরা শুধু প্রথমেই দেখছিলাম যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, এই ধরনের ফিগার থেকে আমি বলতে পারবো না যে এখানে কোনটা প্লাস কোনটা মাইনাস। আমাকে কিন্তু এরকম চিত্র দেখিয়ে, এরকম লেখা দেখিয়ে বলতে হবে যে কোনটা প্লাস, ওয়াই প্লাস আগে বলতে হবে, তাই আমি বলতো যে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস। ঠিক তো? ট্রু। এখন একটা দেখো, আমরা যদি এই দিক থেকে আমরা ধরি প্লাসের, হ্যাঁ, তো তাহলে বলা যায় এটা উল্টা, মানে মাইনাসের। এটা যদি প্লাসের হয়, উল্টা দিকে মাইনাসের হবে। তাহলে আমি যদি বলি সূত্রকে আমি মাইনাসের রাখলাম, সূত্রকে আমি প্লাস দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কার সাপেক্ষে কাটবে আবার বলি, এখন কিন্তু দুটো বিপরীত দিকে। এখন আমার বিপরীত দিকে বুঝতে হবে যে আমি কোনটা প্লাসের ধরছি, এইদিকে প্লাস ধরবো, ওকে, এটা মাইনাস। কেউ যদি বলে না আমি তো এইদিকে প্লাস দেবো, ঠিক আছে, এদিকে প্লাস দেবো, ওটা মাইনাস হবে। যদি এরকম হয়, তাহলে এ এর সাপেক্ষে বি এর ব্যাগ, যার সাপেক্ষে সেটা কোথায় থাকে? পিছনে। এর সাপেক্ষে বি এর ব্যাগ, তাহলে বি মাইনাস এ হইল। এখন আমি জানি এ কিন্তু আমার ওইদিকে, বি এদিকে, তাহলে যদি আমার এদিকে আমি প্লাস ধরি, হ্যাঁ ঠিক আছে, এটা প্লাসের মান, আর এদিকে মাইনাস ধরি, এটা মাইনাসের মান হবে, এটা মাইনাস দেবে। এই আপেক্ষিক বেগ নিয়ে আরও আলোচনা করতে হবে। আজকে প্রথম ক্লাস তো, হয়তো হ্যাঁ বিস্তারিত আলোচনা করতে গেলে তোমরা বিরক্ত হয়ে যাবে। আমরা শুধু লিনিয়ার ক্ষেত্রে, সরল রেখার ক্ষেত্রে আপেক্ষিক বেগ দেখালাম। কখনো কখনো দেখা যাবে যে আমাদের বস্তু, এই বস্তু এদিকে, বি বস্তু যে হ্যাঁ অ্যাঙ্গেলে চলে যাচ্ছে। তো দুটো বস্তু যদি একটার সাথে আরেকটা অ্যাঙ্গেলে চলে যায়, সেক্ষেত্রে আপেক্ষিক বেগ কীরকম হবে, তো সেটা জানতে হলে তোমাকে যে জিনিসটা জানতে হবে, দুইটা জিনিস আজকে আমি দিয়ে যাচ্ছি। একটা হলো ভেক্টরের সামান্তরিক সূত্র, আমার এই আপেক্ষিক বেগ জানতে হলে ভেক্টর সামান্তরিক সূত্র জানতে হবে। আর এই অধ্যায়ের যে কাঁচামাল বললাম ক্যালকুলাস, এই ক্যালকুলাসের দুইটা সূত্র লিখে দিচ্ছি। সামান্তরিকের সূত্রটা লাগবে, তোমরা শিখে নিও বই থেকে। আর ক্যালকুলাসের যে দুইটা সূত্র আমার খুব ইম্পর্টেন্ট, সেই সূত্রগুলো তোমরা শিখবে। x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। আর ডিফারেন্সিয়াল একটা সূত্র আছে dx অফ x টু দি পাওয়ার n, এই সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। শিক্ষার্থীরা তোমরা একটা কাজ করবে, আমাদের এখানে এই n কত বোঝায় সংখ্যা দিয়ে দিয়ে এরকম মনে করো যদি 2 দিই, x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, যদি 5 দিই x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1, এখানে যদি নাম শুধু নাম্বার, এখানে 3 দিই, 3 সামনে আসবে 3 মাইনাস 1, এরকম বিভিন্ন সংখ্যা দিয়ে তুমি এই দুইটা সূত্র শিখবা। আশা করি তোমাদের পরবর্তী ক্লাসগুলো নিতে আমার সহায়ক ভূমিকা পালন হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।